হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো পার্টের শুরুতে আমরা দেখতে পাই তীর লাগার জন্য সুচির চিকিৎসা করা হচ্ছিল। তখন ডাক্তার বলতে থাকে, প্রিন্সেস সুচি প্রিন্স নিং এর মেয়ে। তাছাড়া তাকে যখন ড্রাগ দেওয়া হয়েছিল তখন সে যুবরাজের সাথে ছিল, অর্থাৎ তার চিকিৎসা করতে না পারলে আমার অবস্থা কাহিল হতো। আমি হয়তো যুবরাজের মুখোমুখি হতেও পারতাম না। এতে আমরা বুঝতে পারি সুচি এখন ঠিক আছে। তখন মেয়ে দেখে সুচির হাতে একটি ফুল রয়েছে। এটা দেখে ডাক্তার হতবাক হয়ে যায় আর বলে এটা খুবই উপকারী জড়িবুটি। সে যখন ফিরছিল তখন প্রিন্স নিং জিজ্ঞেস করে সুচি কেমন আছে। ডাক্তার বলে তীর বের করা হয়েছে, সে এখন বিপদমুক্ত ঠিকই, রাতে একটু জ্বর আসতে পারে কিন্তু সকালে তা সেরে যাবে। সিংহেন ভেতরে যেতে যায় কিন্তু প্রিন্স নিং তাকে ফিরে যেতে বলে। এতে সিংহেন বলে আমাকে বাঁচানোর জন্য ধন্যবাদ। সে ডাক্তারের সাথে কথা বলতে আসে। তখন ডাক্তার বলে সেই তীরে কোনো বিষ ছিল না, কিন্তু এক ধরনের লিকুইড ছিল যেটা অনেক হাড় বেটে তৈরি করা হয়। এটা সাধারণ মানুষের কোনো ক্ষতি করে না, কিন্তু যার শরীরে বিষ রয়েছে তার মৃত্যু নিশ্চিত। অর্থাৎ এইটা একমাত্র সিংহেনের জন্যই তৈরি করা হয়েছিল, কারণ ওর শরীরে বিষ রয়েছে। যাই হোক, তখন সে এই ফুলটা দেখায় আর বলে এটা প্রিন্সেস সুচির হাতে ছিল আর এটাই আপনার বিষ নির্মূলের শেষ উপাদান। সিংহেনের মনে পড়ে ফরচুন টেলার তাকে বলেছিল এই ফুল খোঁজা খুব কঠিন, এটা বাইরে থেকে চেনাই যায় না। যখন এই ফুলটা পুরোপুরি ফুটে যায় তখনই এটা চেনা সম্ভব, কিন্তু এটা কখন ফুটবে সেটা এই ফুলও জানে না। এটা আমি বানিয়ে বললাম আর কি। যাই হোক, সিংহেন বলে আমি এটা খুঁজতে লোক লাগাবো। তাহলে আপনার ভাষাতেই বলি যে ভাগ্যের উপরে নির্ভর করছি। এটা সিংহেন ব্যঙ্গ করে বলেছিল, কারণ ও তো ভাগ্যে বিশ্বাস করতো না। কিন্তু এখন ও অবাক হয়ে যায়, কারণ এটা সুচির হাতে পাওয়া গেছে আর সুচির সাথে থাকলেই সে শান্ত থাকতে পারে। তাহলে সুচি কি তার ভাগ্যে জুড়ে থাকা মেয়ে? অন্যদিকে প্রিন্স নিং জানতে পারে তাদের ইম্পেরর ডেকেছে। সে সেখানে গেলে ইম্পেরর জিজ্ঞেস করে আপনি কি করে জানলেন যুবরাজের উপরে আক্রমণ করা হয়েছে? প্রিন্স নিং বলে আমার মেয়ে অনেক বুদ্ধিমতী, সে নিজের দাসীকে বলে গেছে 2 ঘন্টার মধ্যে তারা ফেরত না আসলে আমি যেন সৈন্য নিয়ে সেখানে যাই। এম্পারার বলে আপনি ভবিষ্যতে রাজাকে বাঁচিয়েছেন, আপনি কি চান? প্রিন্স নিং বলে আমি কিছু চাই না, ভবিষ্যতে আমার মেয়ে কিছু চাইলে তাকে দিবেন। এম্পারার রাজি হয়। তখন সেখানে সিংহেন আর শাওসু চলে আসে। প্রিন্স নিং বলে এই অ্যাটাক কে করেছে তা জানা যায়নি, কিন্তু তাদের লিডারের থেকে এই টোকেনটা পাওয়া গেছে, যেটা তৃতীয় প্রিন্স শাওসু। শাওসু বসে পড়ে আর বলে আমি এসব কিছুই করিনি। এম্পারার বলে যুবরাজের কি মনে হয়? সিংহেন বলে আমারও তাই মনে হয়, শাওসু এরকমটা করবে না, তাছাড়া সে আমার ভাই। এম্পারার সবাইকে যেতে বলে, সিংহেনকে বাদ দিয়ে। সবাই চলে গেলে এম্পারার জিজ্ঞেস করে তুমি এসব করেছো নাকি? সিংহেন অবাক হয়ে বলে আমি এরকমটা কেন করব? আমার কি তাহলে লিউ রাজ্যেই মরা উচিত ছিল, যেখানে আমার বাবাই আমাকে বিশ্বাস করে না? এম্পারার বলে আমি শুধু জিজ্ঞেস করছি, আমি তোমাকে বিশ্বাস করি। সিংহেন বলে আমি একটা জিনিস চাই, আমার জন্য প্রিন্সেস সুচি নিজের জীবন বাজিতে রেখেছে, অথচ সে সুস্থ নেই। সে যখন ঠিক হবে তখন আমি তার ঋণের জন্য তাকে বিয়ে করতে চাই। কিন্তু এম্পারার বলে এই বিষয়ে পরে কথা বলবো। সিংহেন মন খারাপ করে চলে যায়। ও আসে সুচির কাছে আর ভাবতে থাকে তোমার সাথে প্রথম দেখাতেই আমি বুঝতে পারি তুমি আমাকে শান্ত রাখতে পারো, তোমার প্রতিটা এক্সপ্রেশন আমাকে খুশি করে। তুমি একজন যে আমাকে একজন মানুষের মতো ট্রিট করে। আমি একজনকে পেয়ে গেছি যে আমাকে নিয়ে ভাবে। আমরা দেখতে পাই মেয়ে বাইরে বসে তাদের দেখছিল। যাই হোক, পরদিন সুচির জ্ঞান ফিরলে ও বলতে থাকে তীর খেলে এত ব্যথা করে, আগে তো জানতাম না। তখন মেয়ে দেখে সুচি উঠে পড়েছে, তাই ও দৌড়ে চলে যায় প্রিন্স নিংকে ডাকতে। প্রিন্স নিং আর ডাক্তার আসে। ডাক্তার চেক করে চলে গেলে প্রিন্স নিং সুচিকে বকতে থাকে যে তুমি যুবরাজকে এতটাই পছন্দ করো, নিজে তীরের সামনে চলে গেলে। সুচি একদম চুপ করে থাকে। প্রিন্স নিং বলে পছন্দ করলে চুপ করে বসে আছো কেন, যাও ওর পেছনে। যুবরাজকে রাজি করানো সহজ হবে, কিন্তু এম্পারারকে অনেক কঠিন হয়ে যাবে, তবুও আমি তাকে রাজি করাবই। সে চলে যায়। তখন মেয়ে কাল কি কি হয়েছে সব বলে আর বলে যুবরাজ পুরো রাত আপনার পাশে বসেছিল। সুচি ভাবে তাহলে এই ব্যথা সহ্য করা কাজে লেগেছে। সুচি ঘুম থেকে উঠে দেখে সিংহেন বসে আছে, তাই বলতে থাকে কত সুন্দর স্বপ্ন। কিন্তু পরে খেয়াল করে সত্যিই সিংহেন এখানে এসেছে।
তাই বলতে থাকে তুমি এখানে কি করছো। সিংহেন বলে এখন তুমি কেমন আছো। সূচি বলে ভালো। ওর অদ্ভুত ব্যবহার দেখে সিংহেন বলে কি হয়েছে। সূচি বলে দেখো আমি প্রথমবার প্রেমে পড়েছি, তাই আমার অভিজ্ঞতা নেই। সিংহেন বলে কি। সূচি বলে তুমি আমাকে এখনো ধন্যবাদ বলনি। সিংহেন বলে ধন্যবাদ আমার জীবন বাঁচানোর জন্য, তোমাকে কিছু দেওয়ার আছে। এই বলে ও সূচির দিকে এগোতে থাকে। পরে বলে ওঠে আচ্ছা তোমার কি মনে হয় এই অ্যাটাক সাহসও করেছে। সূচি বলে না, সাহসও এতটাও বোকা নয়, সে নিজের টোকেন সেখানে ফেলে আসবে না। আমি অন্য কেউ হলে তো তোমাকেই সন্দেহ করতাম। সিংহেন হেসে বলে ঠিকই ধরেছ, অ্যাটাক ঠিকই হয়েছিল, আমি শুধু সে টোকেনটা রেখে এসেছিলাম। অন্যদিকে সুয়ের সাথে আমরা পঞ্চম রাজকুমার শাওহানকে দেখতে পাই, মানে নিজের আন্টির সাথে আর কি টিসপিটিস। যাই হোক, সু বলে টোকেন তুমি রেখেছো। শাওহান বলে তুমি সবসময় আমাকে সন্দেহ করো। সু বলে আমি কাউকে সহজে বিশ্বাস করি না। যাই হোক, অন্যদিকে সূচি আর সিংহেন বুঝতে পারে সবকিছুর পেছনে ডেঞ্জারাস একজনের হাত রয়েছে। তখন সিংহেন আবারও তাকে ধন্যবাদ দেয় আর কমলা খাইয়ে দিতে থাকে। সূচি ভীষণ খুশি হয়। এরপর থেকে সিংহেন সূচির অনেক খ্যাদমত করতে থাকে, যাতে আমাদের সবার স্ট্যান্ডার্ড উঁচু হয়ে যায়। একদিন সে সূচিকে ওয়ে গার্ডেনে নিয়ে আসে। সূচি বলে এই গার্ডেন তো শুধু রয়্যাল ইভেন্টের জন্যই খোলা হয়, তুমি আমাকে এখানে কেন নিয়ে আসলে। সিংহেন বলে কেন, লৌসের সাথে তুমি ঘুরতে গিয়েছিলে, আমার সাথে আসতে পারবে না। সূচি বলে আরে থাক থাক, তুমি আবার জেলাস হচ্ছ কেন। তখনই সেখানে সিংহেনের কাজিন বাইশু চলে আসে আর সিংহেনের সাথে গায়ে পড়ে কথা বলতে থাকে। সূচি বলে আপনি তো অনেক সুন্দরী, ধন্যবাদ আমার কাজিনকে বাঁচানোর জন্য। তখন হাওলিউ সিংহেনকে নিয়ে যায় আর বাইসুর আসল রূপ বেরিয়ে পড়ে। বাইসু বলতে থাকে তুমি কি সিংহেনকে পছন্দ করো। তুমি কি জানো সিংহেন আসলে কেমন। ওর শরীর দুর্বল হলেও ওর মন অনেক কঠোর। সূচি ভাবে জানি। বাইসু বলে সিংহেন শুধু তোমার সাথে ভালো ব্যবহার করছে তোমার বাবার সৈন্যদের জন্য। ওর বিয়ে আমার সাথেই হবে, সেটা আগে থেকেই ঠিক করা, কারণ আমার সাথে বিয়ে হলেই ডুক অফ স্টেট এর সাথে সিংহেনের সম্পর্ক ভালো হবে। আচ্ছা ধরো আমি তোমাকে সিংহেন দিয়ে দিলাম, ও তোমাকে বিয়ে করলো, কিন্তু তারপর ও রাজা হলে তাকে আরো বিয়ে করতে হবে। এসব শুনে সূচি বলে যদি এমনটাই হয় তাহলে সিংহেনকে নিয়ে যাও, আমি অন্য কাউকে খুঁজে নেব। বাইশু বলে তুমি কি পাগল। সূচি বলে ও যদি শুধু আমাকে স্ত্রী রাখতে চায় তাহলে আমি ওকে বিয়ে করব, না হলে তুমিও ওকে নিয়ে যাও। সূচি রেগে চলে আসছিল। তখন সিংহেন সূচিকে দেখে ওর পেছনে দৌড় দেয়। সূচি তাড়াতাড়ি আসতে গিয়ে পা মুচকে যায়। তখন সিংহেন ওকে ধরে ফেলে আর সবার সামনে কোলে তুলে নেয়। সূচি বলে সব তোমার দোষ, তুমি একটা শয়তান। সিংহেন বলে ঠিক আছে, আমি একটা শয়তান। ও সূচির পায়ের খেয়াল রাখছিল, তখনও সূচি রাগ দেখাচ্ছিল। তাই সিংহেন বলে আমার ভুল, আমার উচিত হয়নি তোমাকে বাইশুর সাথে রেখে আসা। ও তোমাকে কিছু বলেছে। সূচি বলে তোমার কাজিন কোনো গুজব শুনেছে যে তুমি আমাকে বিয়ে করবে। আমি জানি ও ডুক অফ স্টেটের সাইডের, কিন্তু আমি তো একজন প্রিন্সেস। সিংহেন বলে ডুক অফ স্টেট আর বাইশু সবার থেকে তুমি বেশি জরুরি আমার কাছে। যা শুনে সূচি অনেক খুশি হয়ে যায় আর আবার নিজের পা দিয়ে দেয়। এরপর সিংহেন আসে ওর নানার সাথে দেখা করতে। তখন ও বলতে থাকে আপনি কেন বাইশুকে সূচির কাছে পাঠিয়েছিলেন, আমি শুধু সূচিকেই বিয়ে করব, বাইশুকে নয়। সে অনেক রেগে যায় আর বলে আমার থেকেও বেশি হয়ে গেল, আমি যা করছি তোমার ভালোর জন্যই করছি। সিংহেন বলে সূচি সবার থেকে বেশি, আর ভালোর জন্য, আমার ভালোর জন্যই আপনি আমাকে লিউরাজ্যে হোস্টেস হিসেবে পাঠিয়েছিলেন, আমার ভালোর জন্যই আপনি আমাকে ইগনোর করেছিলেন, না সব আপনার ভালোর জন্য। সে বলে ঠিক আছে, তোমার যদি সূচিকে এতটাই পছন্দ হয়ে থাকে তাহলে তুমি ওকে কনকিউবাইন হিসেবে রাখতে পারো, কিন্তু বাইশুই হবে তোমার স্ত্রী। সিংহেন ভীষণ রেগে যায় আর বলে আমি সবকিছু মেনে নিয়েছি, কিন্তু আমার বিয়ে নিয়ে আপনারা কেউ মাথা ঘামাবেন না। সে চলে আসে। তখন বাইশু ওকে থামায় আর বলে আমি শুনলাম তুমি সূচিকেই বিয়ে করতে চাও। আমি ছোট থেকে শুনে এসেছি আমি তোমার স্ত্রী হব। আমি কথা দিচ্ছি আমি কোনোদিন সূচির সাথে ঝগড়া করব না, আমি কোনো পজিশনও চাই না, কিন্তু তুমি আমাকে বিয়ে করবে তো। সিংহেন বলে তা সম্ভব নয়, আমার কাছে শুধু সূচিই থাকবে। যাই হোক, এদিকে মোমো সূচির কাছে চলে আসে আর বলতে থাকে শুনলাম যুবরাজ অনেক কষ্টে ওয়ে গার্ডেন ম্যানেজ করেছে,
আপনাকে সেখানে ঘুরতে নিয়ে যেতে। আপনি কি যুবরাজকে পছন্দ করেন? তখন সিংহেন আড়াল থেকে এসব শুনছিল। সূচি বলে সে যুবরাজ, ভবিষ্যতে এম্পারার হবে, তাকে একাধিক বিয়ে করতে হবে। আমি তা চাই না। আমি শুধু চাই যে সে শুধু আমারই থাকুক। ভালোবাসার জন্য আমি অন্যদের সাথে মারামারি করতে পারবো না। জীবনে কি চাই? খাবার, পানি আর একটু শান্তি। কোনো চিন্তা ছাড়া জীবনটা কাটাতে চাই। কিন্তু ভালোবাসা এত ঝামেলার কেন? তখনই সেখানে সিংহেন প্রবেশ করে, যাতে মুমু দৌড় দেয়। সূচি বলে এত রাতে তুমি এখানে কি করছো? সিংহেন বলে এখন আমি যা করবো এতে একটু ব্যথা হতে পারে। ও সূচিকে টেবিলে বসিয়ে দেয় আর জামা খুলতে থাকে। হ্যাঁ, তোমাদের মতোই সূচি ভাবছিল সিংহেন উল্টোপাল্টা কিছু করবে, কিন্তু সিংহেন সূচি সেই ক্ষতে একটি আইরিশ ফুলের ট্যাটু করে দেয়। সূচি বলে এটার মানে কি? সিংহেন বলে এর মানে তুমি জানো না? তাই ও কথা ঘুরাতে থাকে যে আমার জন্যই তোমার এই ক্ষত হয়েছে, তাই আমি কি করে এটা আগলিয়ে রাখতে পারি। দেখা যায় মুমু এখনো যায়নি। ও এসব দেখছিল আর বলে আইরিশ ফুল মানে হলো ভালোবাসার সিম্বল। তো আসলে সিংহেন সূচিকে ইনডাইরেক্ট প্রপোজ করেছে, কিন্তু সূচি বুঝতেই পারেনি। মুমু তো অনেক খুশি হচ্ছিল। তখন সিংহেন বলে সরি, বাইশু তোমাকে অনেক কথা বলেছে, কিন্তু আমার কাছে সব থেকে গুরুত্বপূর্ণ তুমি। সূচি ভাবে আমি শুধু শুধু চিন্তা করলে কোনো লাভ হবে না, বরঞ্চ কষ্টই পাবো। তাই সূচি সকল চিন্তা বাদ দিয়ে দেয়। ওরা বাইরে আসে। সূচি জিজ্ঞেস করে তুমি কেন আমাকে পছন্দ করতে শুরু করেছো? দেখো, এটা আমি না, মুমু জানতে চায়। সিংহেন হেসে বলে কারণ তুমি একজন যে আমার হয়ে কথা বলেছে। সূচি বলে শুধু এইটুকুই? সিংহেন বলে সবার কাছ থেকে অবহেলা পেয়ে কেউ যদি এমন কাউকে পায় যে তার জন্য ভাবে, তাহলে মনে হয় পুরো পৃথিবীকে বলি দেখলে কেউ একজন জানে আমি ভুল নই। সূচি বলে আমার জন্য তুমি সবার থেকে আলাদা। সিংহেন অনেক খুশি হয়ে যায়। তাই সূচি বলে এত খুশি হও না, এখনো তোমার অনেক খুঁত আছে, এই তারাগুলোর মতো। সিংহেন বলে আর আমার গুণ? সূচি বলে সূর্যের মতো। সিংহেন বলে তুমি কেন আমাকে পছন্দ করতে শুরু করেছো? সূচি বলে কারণ যখন সূর্য উদয় হয় তখন সব তারা গায়েব হয়ে যায়। সিংহেন বলে ও আচ্ছা, তাহলে তুমি আমাকে পছন্দ করো। ও সূচির দিকেই তাকিয়ে থাকে আর কাছে এগোতে থাকে, কিন্তু সূচি বলে তারা দেখো। সিংহেন বলে কালই আমার শরীরে বিষের চিকিৎসা করা হবে, কারণ ঔষধ তৈরি হয়ে গেছে। সূচি বলে আমিও যাব তোমার সাথে। পরের দিন সিংহেনের চিকিৎসা করা হচ্ছিল। বাইরে সূচি আর লিকুই অপেক্ষা করছিল। সূচি বলে 6 ঘন্টা হয়ে গেছে এই চিকিৎসার, এখনো মাস্টার আর সিংহেন কেউ বাইরে আসেনি। আমি তো শুনেছি শরীর থেকে বিষ সরাতে অনেক ব্যথা হয়, তাহলে সিংহেনের কোনো শব্দই তো পাচ্ছি না। লিকুই বলে 7 বছর আগেও এই চিকিৎসা একবার করা হয়েছিল, তখনও সিংহেন কোনো শব্দ করেনি। সূচি বলে আপনি বলছেন সিংহেনের মধ্যে এই বিষের প্রভাব 7 বছর ধরে রয়েছে? লিকুই বলে হ্যাঁ, 15 বছর বয়সে সিংহেনকে এই বিষ দেওয়া হয়েছিল। ও কখনো কান্না করেনি, হয়তো শরীরে ব্যথার থেকে ওর মনের ব্যথা আরো বেশি। এসব শুনে সূচির অনেক খারাপ লাগে। চিকিৎসা শেষ হলে সূচি সিংহেনের কাছে যায় আর জিজ্ঞেস করে তোমার কি এখনো ব্যথা করছে? সিংহেনের মনে পড়ে এভাবে শুধু তাকে তার মায়ে জিজ্ঞেস করেছিল, আর কেউ তার জন্য এতটা ভাবে না। ও বলে হ্যাঁ, খুব ব্যথা করছে। সূচি তাকে একটা পিঠা খেতে দেয়। সিংহেন বলে 15 বছর বয়সে আমি যখন ফিরেছিলাম তখন আমার এই পিঠাটা খেতে ইচ্ছে করেছিল, কিন্তু আমার বাবা আমাকে তা দেয়নি, তাই আমি আর কোনোদিন এই পিঠা খাইনি। আরে বেচারা যুবরাজের লাভ কি তাহলে? এর চেয়ে আমার মতো গরিব হলে ভালো। যাই হোক, এরপর মাস্টার সূচিকে বলে সিংহেনের শরীর থেকে সকল বিষ বের করা হয়েছে, এখন শুধু তাকে একটি মেডিকেল বাথ নিতে হবে। সূচি বলে আমি তার ব্যবস্থা করব। অন্যদিকে কনসার্ট সু অনেক রেগেছিল। তখন সেখানে শাওহান আসে। সু বলে তোমার সাহস কি করে হলো, আবার নিজের মুখ দেখাতে এসেছো? সিংহেনের ভেতর থেকে সব বিষ বের করা হয়ে গেছে, সেই অ্যাটাক থেকেও সিংহেন বেঁচে গেছে। শাওহান বলে আমি জানি। সু রেগে তাকে একটি চড় মেরে দেয় যে তোমরা মিলে আমাকে ধোকা দিচ্ছ। শাওহান তাকে জড়িয়ে ধরে শান্ত করতে চায়, তখন সু তার ঘাড়ে কামড়ে দেয়। শাওহান বলে আমি তোমাকে ধোকা দেব না। সু বলে ব্যথা করছে? আমার হার্ট এর থেকেও ব্যথা করছে। শাওহান বলে আজ যখন সিংহেনের বিষ পুরোপুরি চলে যাবে তখন সিংহেন অনেক দুর্বল হয়ে যাবে,
তখনই আমাদের কাছে একটি সুযোগ আসবে, আপনি নিশ্চয়ই সুখবর পাবেন। সু অনেক খুশি হয়। দেখা যায় সুচি নিজের গোসলখানাতেই সিংহেনের সে মেডিকেল বাথের বন্দোবস্ত করেছে। সিংহেনকে দেখে সুচি অনেক লজ্জা পাচ্ছিল। তখনই বাইরে মেয়ে চিল্লাচিল্লি করছিল, আপনারা কোথায় যাচ্ছেন? ভেতরে প্রিন্সেস সুচি আছে, কেউ ভেতরে যেতে পারবেন না। সৈন্যরা বলে এখানে এক গুপ্ত ঘাতক ঢুকে পড়েছে। সাহসু বলে ওই গুপ্ত ঘাতক আমার উপরে আক্রমণ করেছিল, সে নিশ্চয়ই প্রিন্সেস সুচিকে থ্রেট করছে ভেতরে কাউকে না আসতে দিতে, তাই সে ভেতরে কাউকে ঢুকতে দিচ্ছে না। আসলে সাহসুকে শাওহান পাঠিয়েছে, কারণ একবার সাহসু সুচির গোসলখানায় ঢুকে পড়লে তাদের বদনাম বের হবে, আর সাহসুর বিয়ে সুচির সাথে হয়ে যাবে। সুয়ের এই প্ল্যান পছন্দ হয়। সুচি বারবার সাহসুকে ভেতরে ঢুকতে না করছিল, কিন্তু সাহসু ঢুকেই পড়ছিল। তখন লিকুই তাকে আটকায়, আর প্রিন্স নিংও চলে আসে। সবার বাধা দেখে সাহসু বলে ঠিক আছে, আমি ভেতরে যাব না, তাহলে কোনো মেইড অথবা ন্যানিকে ভেতরে পাঠানো হোক। সুচি চিন্তায় পড়ে যায় যে তাহলে তো সিংহেনকে দেখে ফেলবে। এজন্য তাড়াতাড়ি নিজের পোশাক খুলতে থাকে, যা দেখে সিংহেন হা হয়ে যায়। সুচি বাথটাবে চলে আসে আর সিংহেনকে লুকিয়ে দেয়। তখনই ভেতরে একজন মেয়েড আসে আর দেখে বাথটাবে শুধু সুচি আছে। সে চারিদিকটা একটু দেখে বেরিয়ে পড়ে আর সাহসুকে বলে ভেতরে কেউ নেই আর প্রিন্সেস একদম সুস্থ আছে। প্রিন্স নিং বলে আমার মেয়ে প্রোটেকশন নিয়ে আপনাদের ভাবতে হবে না। সাহসু রেগে চলে যায়। ভেতরে সুচি সিংহেনকে বেরিয়ে আসতে বলে। সিংহেন ওর কাছে চলে আসে, যাতে সুচি বলে সবাই চলে গেছে, তাহলে তুমিও এবার এসো। ও সিংহেনকে চিমটি কাটতে থাকে, কিন্তু সিংহেনের কোনো রিয়াকশন নেই। সে বলে তুমি আমার জান বাঁচিয়েছিলে, এবারও বাঁচালে, আমি তোমাকে কি দিতে পারি? নিজেকেই দিয়ে দেই। সুচি বলে কি ননসেন্স। তখন সিংহেন ওকে ধরে ফেলে আর সেই ট্যাটুতে কিস করে দেয়। সুচি শকড হয়ে যায় আর ওকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। ওরা কিছুক্ষণ একে অপরের দিকে পানি ছুড়ে দেয়। যাই হোক, এরপর ওরা বসেছিল। তখন সিংহেন ফাইনালি সুচিকে বিয়ের জন্য প্রপোজ করেই দেয়। সুচি চুপ করে বলে শুধু আমিই তো, দেখো আমি কিন্তু কাড়াকাড়ি করে ভালোবাসা নিতে পারবো না, আমার মুখে যা আসে আমি তাই বলে দেই। সিংহেন বলে শুধু তুমি, আমি আর কাউকে বিয়ে করব না, আমার জীবনে আর কোনো মেয়ে আসবে না। আমি ভাগ্যে বিশ্বাস করতাম না, আমি নিজের পরিবারকে এতটা বিশ্বাস করি না যতটা তোমাকে বিশ্বাস করি, কিন্তু আমার ভয় হয় তুমি আমার উপরে বিরক্ত হয়ে যাবে আর সবার মতো। কিন্তু সুচি ওকে কিস করে দেয় আর বলে না, আমি কোনোদিন তোমার থেকে বিরক্ত হব না। সিংহেন অনেক খুশি হয়ে যায়। অন্যদিকে দেখা যায় প্রিন্স নিং আর ইম্পেরর চেস খেলছিল। ইম্পেরর বলে শুনলাম সাহসু সুচির গোসলখানায় পৌঁছে গিয়েছিল, আপনার কি মনে হয় তাদের বিয়ে হলে ঠিক হবে? প্রিন্স নিং বলে সেটা সুচির ওপরে নির্ভর করবে, কিন্তু আমি চাই তার বিয়ে কোনো সাধারণ পরিবারে হোক, তাহলেই আমি তাকে প্রোটেক্ট করতে পারবো। ইম্পেরর বলে আর যুবরাজ হলে কেমন হয়? এই তো প্রিন্স নিং আগেই ক্ষমা চেয়ে নেয় আর বলে আমি জানি সুচির যুবরাজকে ভালোবাসে, কিন্তু আমার ভয় হয় শেষমেশ সে একলা হয়ে পড়বে, মানে সিংহেন তার রোগের জন্য মারা যেতে পারে, এটা ভাবছে প্রিন্স নিং। এসব শুনে ইম্পেররের ভীষণ রাগ হয়, কিন্তু কিছু বলে না। এদিকে মোমো সিংহেনকে নিয়ে সুচিকে টিজ করতে থাকে আর বলে সাহসু একদম সোজা আপনার গোসলখানায় ঢুকতে চেয়েছিল, সে কি আপনাকে বদনাম করতে চেয়েছে? সুচি বলে তোমার অনেক বুদ্ধি, এবার আমাকে সাহসুর পেছনে লাগতে হবে, তাই তুমি সব জায়গায় একটা খবর ছড়িয়ে দাও সাহসু আর লিনের সম্পর্ক নিয়ে। মোমো তার কাজ করে, যেখানে সাহসু আর লিনের সম্পর্ক গুজব ছড়িয়ে যায়। কদিন পর সুচি কনসোর্ট সুয়ের সাথে দেখা করতে আসে। তখন সু বলে তোমার বয়স 18 বছর হতে চলেছে, তুমি বিয়ে নিয়ে কি ভাবলে? সুচি ইঙ্গিত করে বলতে চায় যে সে যুবরাজকে পছন্দ করে, কিন্তু সু বলে সাহসুকে বিয়ে করে নিও। সুচি বলে কিন্তু বাইরে তো গুজব ছড়িয়েছে লিন আর সাহসুর সম্পর্ক নিয়ে। সু বলে এসব সস্তা গুজবে কান দিও না। তখন ও চলে আসছিল আর সাহসু প্রবেশ করছিল। সুচি চলে গেলে সু সাহসুর ওপরে রাগ ঝাড়তে থাকে যে তুমি লিনের জন্য সুচিকে বিয়ে করছো না, তোমার কি কোনো বুদ্ধি নেই? এসব ভেবে সাহসু অনেক কষ্ট পাচ্ছিল। তখন সেখানে লিন আসে। সাহসু বলে সরি, আমি তোমাকে আমার লিগ্যাল ওয়াইফ বানাতে পারবো না। লিন বলে সমস্যা নেই, আমি বুঝতে পারছি তোমার কি অবস্থা, আমি শুধু তোমার সাথে থাকলে খুশি থাকবো। কিন্তু মনে মনে ও সুচির ওপরে অনেক রেগে যায়। এরপর জানা যায় রাজ্যের উত্তর দিকে যুদ্ধ লেগেছে,
তাই প্রিন্স নিংকে যুদ্ধে জয়েন করতে হবে। সে সুচিকে বলে তোমার সুরক্ষার জন্য কিছু সৈন্য রাখা আছে, কিন্তু তুমি যদি বিপদে পড়ো তাহলে অবশ্যই যুবরাজকে বলবে। সুচি বলে ঠিক আছে, আপনি চিন্তা করবেন না। প্রিন্স নিং যুদ্ধে চলে যায়। এরপর দেখা যায় সুচি আর মেই এসেছে দোকানে। তখন সুচি ড্রেস সিলেক্ট করতে যায়, তখনই সেখানে শাকচুন্নির লিন চলে আসে। বুঝতে পারছো, সাহসতাকে রেখে সুচিকে বিয়ে করবে, এতে লিন রেগে এসব করছে। যাই হোক, লিন তার দিকে এক প্রকার পাউডার ছুড়ে দেয় যাতে সুচি থমকে যায়, আর তখন কিছু লোকেরা সুচিকে নিয়ে যায়। সুযোগ বুঝে লিন কান্নাকাটি জুড়ে দেয় যে কিছু লোক আমাকেও মেরেছে আর সুচিকেও নিয়ে চলে গেছে। মেয়ে তাড়াতাড়ি সুচিকে খুঁজতে সৈন্য পাঠায় আর যুবরাজের কাছেও খবর পাঠিয়ে দেয়। সুচিকে তারা একটি গাড়িতে করে নিয়ে যাচ্ছিল। সৈন্য যখন গাড়ি চেক করতে চায় তখন একটি লোক বলে ওঠে, এর মধ্যে আমার স্ত্রী রয়েছে, সে প্রচুর অসুস্থ, এর থেকে সংক্রমণ ছড়াতে পারে, যাতে আর সৈন্য চেক করে না। খবর পেয়ে সিংহেন বেরিয়ে পড়ে সুচিকে খুঁজতে। সে একদম পাশ দিয়েই যায়, কিন্তু সুচি দেখতে পারলেও শব্দ করতে পারে না, বোধহয় ওই পাউডারের জন্য। যাই হোক, সুচিকে এক নির্জন জায়গায় নিয়ে আসা হয়, আর সেই দুটো লোক সুচির রেপুটেশন নষ্ট করতে চায়। সুচি নিজেকে বাঁচাতে একজনের ঘাড়ে হেয়ারপিন ঢুকিয়ে দেয়, কিন্তু পেরে উঠছিল না। তখনই আরেকজনের ওপরে কেউ আক্রমণ করে দেয়। দেখা যায় সিংহেন এখানে এসে পড়েছে। সে সুচিকে জড়িয়ে ধরে আর তাড়াতাড়ি ওই পাউডারের জন্য অ্যান্টিডোট খাইয়ে দেয়। সুচি একটু ঠিক হয়ে যায়। তখন সে সিংহেনের কাছে তলোয়ারটা চায়, কারণ সে নিজে ওই লোককে শাস্তি দিতে চায়, মানে এখন যে বেঁচে আছে। সিংহেন তলোয়ার দিয়ে দেয়, কিন্তু সুচির এত সাহস হচ্ছিল না। তাই সিংহেন নিজেই তার হাত ধরে সে লোককে মেরে ফেলে আর কোলে নিয়ে বলে, তুমি ঘুমিয়ে পড়ো, ঘুম থেকে উঠলে এই দুঃস্বপ্ন কেটে যাবে। তোমার বাবার সাথে সাথে আমিও তোমার খেয়াল রাখতে পারবো। বাড়িতে এসে সুচি অনেক ভয় পেয়েছিল। ওর হাত কাঁপছিল যে একটু আগে ও এই হাত দিয়ে কাউকে হত্যা করেছে। সিংহেন ব্যাপারটা বুঝতে পারে আর বলে, তুমি অনেক স্ট্রং। সুচি তার হাত সরিয়ে বলে, চিন্তা করো না, আমি সুইসাইড করব না। আমি যদি ইনসাল্টেড হতাম তাহলেও করতাম না। আমার থেকে, আমার জীবনের থেকে মূল্যবান আর কিছুই নেই। হ্যাঁ, আমি স্বার্থপর, কিন্তু এতে কি অন্যায় আছে? সিংহেন বলে, যদি কোনোদিন এরকমটা হয় তাহলে মনে করবে আমি তোমাকে প্রোটেক্ট করতে পারিনি, সেটা আমার ব্যর্থতা। তোমার জীবন শুধু তোমার কাছেই নয়, আমার কাছেও অনেক মূল্যবান। কোনোদিন নিজের ক্ষতি চাইবে না। এসব শুনে সুচি ফাইনালি কান্না করতে শুরু করে আর সিংহেনকে জড়িয়ে ধরে বলে, তুমি কেন এত দেরি করে আসলে? আমি কতটা ভয় পেয়েছিলাম যে আমি নড়তেও পারছিলাম না। ওইসব পাউডার, এত খারাপ লোক, লিন কোথায় পেয়েছে এসব? আমি তাকেও মেরে ফেলবো। সিংহেন বলে, তুমি ক্লান্ত হয়ে গেছো, তাই সুচিকে কিস করে দেয়। সুচি আবার কান্না করতে গেলে সিংহেন আবারও এই কাজ করে। এরপর সিংহেনকে হাউলিও বলে, লিনের হয়ে যারা কাজ করছে সবার খোঁজ পাওয়া গেছে। সিংহেন বলে, তোমার কাজ ছিল সুচির খেয়াল রাখা, যাতে তুমি ব্যর্থ হয়েছো, তাই তুমি নিজের শাস্তি নিয়ে এসো। হাউলিও চলে আসে শাস্তি নিতে। তখন সেখানে লোক বলে, আমি অনেককে শাস্তি দিয়েছি, এর প্রথম তোমাকে এখানে দেখছি, তুমি কি ভুল করলে একটু জানতে চাই। যাতে হাউলিও বলে, আমি অনেক বড় ভুল করেছি। তখন সেই লোক হাউলিওকে চাবুকের আঘাত করে, যা দূর থেকে লিকুই দেখছিল। এরপর সে হাউলিওর আঘাতে ঔষধ লাগিয়ে দেয় আর বলে, তুমি তো জানোই যুবরাজ সুচির ব্যাপারে অনেক পসেসিভ, তুমি তার কথা রাখতে পারোনি, তাই তোমার এই শাস্তি প্রাপ্য। ও যখন বেরিয়ে আসে তখন সিংহেনও ওকে ঔষধ দেয় আর বলে, এরপর থেকে তুমি নিশ্চয়ই সুচির বেশি খেয়াল রাখবে। হাউলিও বলে, হ্যাঁ। সিংহেন হাউলিওকে ধরে নিয়ে আসতে থাকে। এরপর সিংহেন সুচির কাছে আসে আর জিজ্ঞেস করে, তুমি লিনের কি শাস্তি চাও? সুচি বলে, আমার আফসোস হচ্ছে আমি দুটো লোককে মেরে কেন ফেললাম। যদি বাঁচিয়ে রাখতাম তাহলে লিনের বিরুদ্ধে কাজে লাগতো। লিনকে মেরে ফেললে একটু কম সাজা হয়ে যাবে, আমি চাই তার থেকে সব কেড়ে নিতে। সিংহেন বলে, ঠিক কি চাইছো? সুচি বলে, লিন শাওসুর লিগাল ওয়াইফ হতে চায়। আমি চাই সে শাওসুকেও পাবে না আর পজিশনও পাবে না। পরদিন সুচু মুমুকে বলে আরো একটি খবর ছড়িয়ে দিতে, তা হলো লিন অনেকদিন ধরে গায়েব রয়েছে। আসলে তো লিন কারাগারে আছে, কিন্তু সুচি চাইছে লিন তার সাথে যে হাল করতে চেয়েছে লিনের সাথেও সে অবস্থায় হোক। যাই হোক, মুমু এই কথা ছড়িয়ে দেয়। একদিন লিনকে বস্তায় ভরে ভরা মাঠে ফেলে আসা হয়। লিনের জ্ঞান ফিরে সে হতবাক হয়ে যায়
আশেপাশের লোকজন তাকে দেখে মনে করছিল লিন ইনসাল্টেড হয়েছে আর তাকে ফেলে দেওয়া হয়েছে, কিন্তু লিন সবাইকে বলতে থাকে, তোমরা আমার দিকে এভাবে তাকিয়ে আছো কেন? এসব কিছু দূর থেকে সিংহেন আর সূচি দেখছিল। সূচি ভাবছিল, এই অবস্থা তুমি আমার করতে চেয়েছিলে, তুমি তো সবার অ্যাটেনশন চাইতে, এখন সবার অ্যাটেনশন তোমার দিকে। যাই হোক, লিনকে এসব থেকে বাঁচাতে শাওশু নিচের কাছে নিয়ে আসে আর বলে, এতদিন তুমি কোথায় ছিলে? লিন বলতে চায় না ও এতদিন কারাগারে ছিল, তাহলে ফাঁস হয়ে যাবে যে ও সূচির পেছনে খারাপ লোক পাঠিয়েছিল, তাই বলে আমার কিছু মনে নেই। শাওশু বলে, আমাদের ফ্যামিলিতে সম্মানই আসল, এরপর থেকে হয়তো আর তোমার সাথে আমার দেখা হবে না। লিন মন খারাপ করে বলে, তাহলে শেষবারের মতো আমার সাথে ড্রিঙ্কস করো। শাওশু কথাটা ফেলতে পারে না, কিন্তু ড্রিঙ্কস করেই ও অজ্ঞান হয়ে যায়, অর্থাৎ লিন ড্রিঙ্কসে কিছু মিশিয়েছিল। লিন বলে, আমি এসব করেছি কারণ আমি তোমাকে হারাতে চাই না, আমি তোমাকে ভালোবাসি। যাই হোক, এর পরের সিনে শাওশু কনসার্ট সুকে বলে, আমার বিয়ের বন্দোবস্ত করুন। সু বলে, ভালো, অবশেষে তুমি সূচিকে বিয়ে করতে রাজি হয়েছ। শাওশু বলে, না, আমি লিনকে বিয়ে করব, কারণ আমি ওর সাথে রাত কাটিয়েছি। সু রেগে একটা চর মেরে দেয় আর বলে, ওর নামে এত কিছু ছড়িয়ে পড়েছে, ওকে বিয়ে করা অসম্ভব। এরপরও তুমি লিনকে নিজের কাছে রাখতে পারো, কিন্তু কোনোদিন তোমার লিগ্যাল স্ত্রী হিসেবে নয়। লিন শাওশুর সাথে দেখা করতে এসেছিল, কিন্তু শাওশু আসে না। ওকে দেখে মেইডরাও গসিপ করতে শুরু করে যাতে লিন প্রচুর কষ্ট পায়, আর সেখান থেকে চলে আসে। সিংহেন বলে, তোমার প্রতিশোধ নেওয়া হয়েছে? সূচি বলে, হ্যাঁ, ও অন্যায় করেছে তাই ওর শাস্তি পেয়েছে। সিংহেন বলে, কিন্তু আমার মনে হচ্ছে এটা যথেষ্ট নয়। যাই হোক, সূচি তার দাদির তরফ থেকে একটি চিঠি পায় যে সে অনেক অসুস্থ, তাই সূচিকে দেখতে চাইছে। সূচি চিন্তায় পড়ে যায় আর সিংহেনকে সব বলে দেয়। সিংহেন যদিও সূচিকে যেতে দিতে চায় না, তবুও বলে ওঠে, ঠিক আছে, তুমি যাও, আমি তোমার দাদির জন্য ফিজিশিয়ান, তার সাথে জড়িবুটি আর তোমার গার্ড হিসেবে হাউলিউকে পাঠাবো। সূচি বলে, তাহলে তোমাকে কে প্রোটেক্ট করবে? সিংহেন বলে, আমি নিজেই নিজের খেয়াল রাখতে পারবো। যাই হোক, এরপর সূচি বের হচ্ছিল, তখন দেখা যায় সিংহেন সত্যি সত্যি অনেক জড়িবুটি আর মেডিসিন পাঠিয়ে দিচ্ছে। যাই হোক, এরপর সূচি দাদির কাছে চলে আসে। দাদি বলে, এবার আমি শান্তিতে মরতে পারবো। সূচি তাকে চুপ করিয়ে দেয় যে আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন, আপনাকে তো আমার আর যুবরাজের বিয়েটা অ্যাটেন্ড করতে হবে। দাদি অনেক খুশি হয়। ও ফিজিশিয়ানকে ডাকে, সে চেক করে বলে, চিন্তা নেই, যুবরাজ অনেক জড়িবুটি পাঠিয়েছে, সে সুস্থ হয়ে যাবে। সূচিকে তার আঙ্কেল আন্টি ধন্যবাদ বলে আর জিজ্ঞেস করে যুবরাজকে ওর খেয়াল রাখে কিনা। ওর পরিবার ওকে নিয়ে ভাবছে, যাতে সূচি অনেক খুশি হয় আর বলে, হ্যাঁ, যুবরাজ আমাকে নিয়ে ভাবে, সেই তো এত জড়িবুটি আর ফিজিশিয়ানকে পাঠিয়েছে। এরপর ও যখন বসেছিল তখন দাস এসে খাবার দেয়। সূচি বলে, এত কিসের শব্দ? দাস বলে, যদিও আগের থেকে এবারে ঠান্ডা কম, তবুও সবাই সর্দিতে ভুগছে আর বেশিরভাগ বৃদ্ধরাই মারা যাচ্ছে। এসব শুনে সূচি হতবাক হয়ে যায়। ও একজন দাসীকেও কাশতে দেখে, তখন বলে, আমাকে অন্যদের কাছে নিয়ে যাও। দেখা যায় সবাই অসুস্থ, এটা নিশ্চয়ই ঠান্ডার জন্য হচ্ছে না। তাই সে হাউলিউকে আর মেয়েকে বলে, এই রোগ একজনের থেকে অন্যদের মধ্যে যেন ছড়াতে না পারে, অসুস্থদের আলাদা করো আর সবাইকে মাস্ক পরতে বলো। এসব কথা সূচি তার আঙ্কেল আন্টিকে বলে, তারাও অবাক হয়ে যায়। ফিজিশিয়ান বলে, আমার মনে হয় এটা ছোঁয়াচে রোগ। সূচি বলে, আমার দাদিও কি এতে আক্রান্ত হয়েছে? সে বলে, না, আপনার দাদির রোগটা আলাদা। সূচি বলে, তাহলে আপনি এর কোনো প্রতিকার খুঁজে বের করুন। সূচি বাইরে বের হলে সব জায়গায় অসুস্থদের দেখতে পায়, এতে ওর অনেক মন খারাপ হয়। অন্যদিকে সিংহেন দেখতে পায় সূচি তাকে চিঠি পাঠিয়েছে। তখনই শুনতে পায় সূচি যেখানে আছে সেখানে ছোঁয়াচে রোগ ছড়িয়ে পড়েছে। তাই সিংহেনের হাত থেকে চিঠি পড়ে যায়। ও দৌড়ে বেরিয়ে পড়ে। সূচি সেখানে ম্যাজিস্ট্রেটের সাথে দেখা করে আর বলে ইঝাও শহরের সকল গেট বন্ধ করে দিতে। ম্যাজিস্ট্রেট এতে হ্যাঁ বলতে পারছিল না, কারণ এতে এই শহরে অর্থনীতিতে প্রভাব পড়বে। তখন সূচি সিংহেনের প্রাইভেট সিল দেখায়। যুবরাজের সিল দেখে ম্যাজিস্ট্রেট রাজি হয়, কিন্তু তখনই একজন সৈন্য এসে ম্যাজিস্ট্রেটের কানে কিছু বলে। এতে সে বলে মাফ করবেন, কারণ অলরেডি বাইরে থেকে এই শহরের গেট বন্ধ হয়ে গেছে। তখন আবার সৈন্য এসে বলে ইঝাও শহরের লোক বাইরে যেতে চাইছে,
রাজপ্রাসাদে সবাই বলছিল ইঝাও শহরের গেট বন্ধ করে দেওয়া হোক, না হলে রোগ ছড়িয়ে পড়বে। তখন প্রিন্স নিং চলে আসে। সে ওই যুদ্ধে জয়ী হয়েছে আর ইম্পেররকে বলে, আমার শহর আপনি বন্ধ করবেন না, আমি আরো সৈন্য নিয়ে এসেছি, আমি আমার মাতৃভূমিকে বাঁচাবো। ইম্পেরর বলে, তুমি সবে ফিরলে, আমি অন্য কাউকে পাঠাচ্ছি। তখন সেখানে সিংহেন চলে আসে। সে ইঝাও শহরে যেতে চায়। ইম্পেরর না বললেও যুবরাজ শোনে না, তাই সে অনুমতি দিয়েই দেয়। এরপর প্রিন্স নিং সিংহেনকে বলে, আমি তোমাকে সাহায্য করব, কিন্তু তুমি আমাকে কথা দাও আমার মেয়েকে ভালোভাবে ফিরিয়ে আনবে। সিংহেন কথা দেয়। এদিকে সূচিকে হাউলিও বলে, আপনাকে আমি যে করে হোক শহর থেকে বের করব, কিন্তু সূচি নিজের ফ্যামিলি রেখে যেতে চায় না। তখন ওরা দেখে সবাই শহর থেকে বেরোতে চাইছে, তারা এই রোগে আক্রান্ত হতে চায় না। তখন সূচি একজন লোককে দেখে চিনতে পারে যে এটা তো সাহসুর লোক। এজন্য ও জিজ্ঞেস করে, তুমি এখানে কোন উদ্দেশ্যে এসেছো? সেই লোক বলে না। এজন্য সূচি সবার সামনে তাকে মেরে ফেলে আর বলে, এই শহর থেকে কেউ বেরোতে চাইলে সৈন্যরা তাদেরও মেরে ফেলবে। আপনাদের চিন্তা নেই, রাজধানীতে খবর চলে গেছে, আপনাদের জন্য সাহায্য পাঠানো হবে। কিন্তু তারা বলে, আপনি কে? আমরা আপনাকে বিশ্বাস করব কেন? তখন সূচি বলে, আমি প্রিন্সেস সূচি আর ফিউচার ক্রাউন প্রিন্সেস। সূচি বাড়ি ফিরে আসলে হাউলিও তার অনেক প্রশংসা করছিল। তখন সূচি বলে, আমি সেই লোককে মারার সময় কাঁপছিলাম, কিন্তু আমাকে শক্ত হতেই হতো। এরপর থেকে সূচি, মেই আর হাউলিও মিলে সবার সেবা করতে থাকে, কিন্তু এর মধ্যে অনেক মানুষ মারাও যায়, যাতে সূচি ভীষণ কষ্ট পায়। তাই ও খুঁজতে বের হয় কিভাবে এই ছোঁয়াচে রোগটা শহরে প্রবেশ করলো। হাউলিও সবার বাড়ি গিয়ে জিজ্ঞেস করে তারা পানি কোথা থেকে আনে। সবাই একটি কুয়োর কথা বলে। হাউলিও সূচিকে বলে, এই কুয়োতে কেউ একজন ময়লা জামা ফেলেছিল। সবাই তাকে বকেছিল ঠিকই, কিন্তু এরপর থেকে এই রোগ ছড়িয়েছে। সূচি বুঝে যায় হয়তো এই জামার থেকে পানিতে জীবাণু ছড়িয়েছে, কিন্তু এই কাজটা কে করলো? এসব কিছু আড়াল থেকে গুপ্তচর শুনে ফেলে। সে আসলে সুয়ের লোক, তাই সুকে খবর দেয়। সু রেগে বলে, সূচি সব জেনে গেছে, তাহলে তুমি তাকে মেরে ফেলছো না কেন? এতে ওই লোক ভয় পাচ্ছিল, কারণ সূচি একজন প্রিন্সেস। তবুও সূচির ওপরে আক্রমণ করা হয়, কিন্তু হাউলিও তাকে বাঁচিয়ে নেয় আর সেই লোককে মেরে ফেলে। এতে সূচি হাউলিওকে ধন্যবাদ বলে। হাউলিও বলে, এটা তোমার কাজ, যুবরাজ আমাকে আপনার সুরক্ষার জন্য পাঠিয়েছে, কিন্তু আমি আগের বার তা পালন করতে পারিনি। সূচি বলে, কিন্তু এইবার তুমি তা করেছো, তাই সে ধন্যবাদ বলে। তখন মেই এসে বলে, যুবরাজ সৈন্যদের নিয়ে এখানে আসছে। ফিজিশিয়ান খবর দেয় এখানে হুয়ান হলে অ্যাটাক হয়েছে। সূচি বুঝতে পারে তাকে মারার জন্য এসব হচ্ছে। তবুও হাউলিও আর সূচি সেখানে আসে। হাউলিও বলে, আমি যখন বলবো তখনই পালিয়ে যাবেন। সূচি তাদের এই পরিস্থিতিতে ফেলে যেতে চায় না, কিন্তু হাউলিও বলে, যত যাই হোক আপনি এখান থেকে পালাবেন। তখনই সেখানে অ্যাটাক হয়। হাউলিও সূচিকে পালাতে বলে আর একাই সৈন্যদের সাথে ফাইট করতে থাকে। সূচি পালাতে থাকে আর বলতে থাকে, আমাকে সাহায্য নিয়ে আসতে হবে, সবাইকে বাঁচাতে হবে। এ সময় যুবরাজও চলে আসছিল। তার দেখা সূচির সাথে হয়ে যায়। সূচি বলে, হুয়ান হলে অ্যাটাক হয়েছে, হাউলিও একা সামলাতে পারবে না। তাই সিংহেন সাথে লোকদের সূচির সাথে রেখে একাই চলে আসে। সূচি ভয় পেয়েছিল। সিংহেনকে দেখে ও অনেক স্বস্তি পায় যে সিংহেন সবাইকে বাঁচিয়ে নেবে। এজন্য ও সেখানে আসতে থাকে, সাথে সকল সৈন্যরাও। সূচি এসে দেখে পরিস্থিতি এখন ঠিক আছে। ও সবার আগে জিজ্ঞেস করে, হাউলিও এখন কেমন আছে? হাউলিও একটু আহত হয়েছে, কিন্তু এখন ঠিক আছে। ও সিংহেনকে বলে দেয় ছোঁয়াচে রোগটা কুয়োর পানি থেকে ছড়িয়েছে। সূচি আর মেয়ে কথা বলছিল। মেয়ে বলে, যুবরাজ সঠিক সময় এসেছে, না হলে যে আজ কি হতো। সূচি এতে সিংহেনের তারিফ করতে থাকে, যা সিংহেন শুনে ফেলে। মেয়ে চলে গেলে সূচি জিজ্ঞেস করে, হাউলিওর আঘাত অনেক বেশি নাকি? সিংহেন জেলাস হয় আর বলে, আমার কথা জিজ্ঞেস না করে তুমি আরেক ছেলের কথা জিজ্ঞেস করছো? হ্যাঁ, হাউলিও এখন ঠিক আছে। সূচি বলে, এদিকে আসো, আর ওকে জড়িয়ে ধরে বলে, তোমাকে আমি অনেক মিস করেছি। সিংহেন বলে, আমিও। এতদিন তোমার উপর দিয়ে অনেক ঝড় বয়ে গেছে। ইঝাও শহরে এই ছোঁয়াচে রোগের পেছনে হয়তো শাওসু আর শাওহানের হাত রয়েছে, কিন্তু তুমি চিন্তা করো না, রাজধানী থেকে আরো মেডিসিন পাঠানো হবে। সূচি বলে, সবই তো বুঝলাম, কিন্তু আমার বিয়ের গিফট হিসেবে তুমি কি দেবে? আমাকে কিন্তু দামি কিছু দিতে হবে।
সিংহেন বলে, আমি তোমাকে পুরো লিনহুয়া প্যালেস উপহার দিতে চাই। তুমি কি আমাকে বিয়ে করবে? সূচি বলে, মোটামুটি চলে। তাই ওকে জড়িয়ে ধরে। সিংহেন দাদির সাথে দেখা করে। দাদি এখন সুস্থ হয়ে গেছে আর বলে, আমি জানলাম আমার নাতনির সাথে আপনার বিয়ে হচ্ছে, খুব ভালো খবর। আগামী ফেস্টিভ্যালটাও আপনি এখানেই কাটান। সিংহেন রাজি হয়। এরপর হাওলিউ সিংহেনকে বলে, এই ইঝাও শহরের ছোঁয়াচে রোগ আর 10 বছর আগে ইয়েতিন শহরের ছোঁয়াচে রোগ একই রকম। সূচি জিজ্ঞেস করে, ইয়েতিন শহরে এই রোগ ছড়িয়েছিল? সিংহেন বলে, হ্যাঁ, সবার প্রথমে এই রোগ মেইডদের মধ্যে ছড়িয়েছিল, যাতে 17 জন মেইড মারা গেছিল। আমার মনে হয় বর্তমানে রোগটা শাওহান ছড়িয়েছে। সূচি বলে, হ্যাঁ, শাওহানের মা তো ইয়েতিন শহরের মেয়ের ছিল, সেও এই রোগেই মারা গিয়েছিল। সিংহেন বলে, আমাকে তাড়াতাড়ি রাজধানী ফিরে যেতে হবে। সূচি বলে, আমিও যাব। সিংহেন না করে দেয়, কিন্তু সূচি ওর হাত ধরে বলে, এতে সবারই রিস্ক রয়েছে, কিন্তু আমি তোমার পাশে থাকতে চাই। যাতে সিংহেন রাজি হয়। এদিকে শাওহানকে গুপ্তচর এসে বলে, যুবরাজ জেনে গেছে এই ছোঁয়াচে রোগ আর 10 বছর আগের ইয়েতিন শহরের রোগ একই রকম। এসব শুনে শাওহান কনসার্ট সুয়ের কাছে আসে আর তার চোখে কাপড় বেঁধে দেয়। সে সুয়ের সাথে রোমান্স করতে শুরু করে আর হঠাৎ করে সে সুকে রাফলি জড়িয়ে ধরে আর জিজ্ঞেস করে, 10 বছর আগের ছোঁয়াচে রোগ আর এখনকার রোগের সিমটমস একই কিভাবে? এই রোগটা তুমি ছড়িয়েছ সূচির জন্য, কিন্তু 10 বছর আগে এই রোগ তুমি কাকে মারতে ছড়িয়েছিলে? আমার মাকে। সু বলে, তুমি তো সব জেনে গেছো। শাওহান বলে, হ্যাঁ, আমি সব জেনে গেছি। তুমি কি ভাবছো আমি এসব বিশ্বাস করব না? কেন এসব করলে তুমি? সু বলতে থাকে, তোমার মা আর আমি এম্পায়ারের স্ত্রী হিসেবে এসেছিলাম। আমি প্রেগনেন্ট হই, কিন্তু আমার সন্তান নষ্ট হয়ে যায়। এমনকি আমি মা হওয়ার ক্ষমতাও হারিয়ে ফেলি। কিন্তু আমার বোন, তার কাছে এম্পায়ারের ছেলে আছে, যদিও সে মেইড ছিল। আমাকে সবাই বলছিল কোনো প্রিন্সকে অ্যাডপ্ট করতে, কিন্তু না, তোমাকে আর তোমার মাকে সবাই অবহেলা করত। তাই আমি তোমার মাকে মেরে ফেলে তোমাকে নিজের কাছে রেখেছি। না হলে তোমার ভবিষ্যৎ কি হতো? আমি তোমাকে বাঁচিয়েছি। এসব শুনে শাওহান অনেক রেগে যায় আর সুয়ের গলা চেপে ধরে আর বলে, তাহলে এসব তোমার চক্রান্ত ছিল। আমি তো ভেবেছিলাম আমার জীবনে তুমি আলো হয়ে এসেছো, কিন্তু না, তুমি আমাকে অন্ধকারে ফেলেছিলে। তুমি বলেছো তুমি কাউকে বিশ্বাস করো না, কিন্তু তুমি এটা বিশ্বাস করেছিলে যে আমি কোনোদিন তোমাকে ধোকা দেব না। সে সুয়ের গলা এমন ভাবে চেপে ধরে যে সু মারা যায়। তখন শাওহান তাকে জড়িয়ে ধরে বলে, আমি তোমাকে কখনো আন্টি হিসেবে দেখিনি। আমি তোমাকে অনেক ভালোবাসি, তুমি চিন্তা করো না, আমিও তোমার কাছে চলে আসব। সে সুকে একটি রুমে নিয়ে এসে শুইয়ে দেয়। তখন সেখানে সিংহেন চলে আসে আর বলে, তুমি তাকে মেরে ফেললে। শাওহান বলে, তোমার কাজটা আমি করে দিলাম। ছোট থেকে তুমিও আমার মতোই কষ্টে ছিলে, কিন্তু এখন তোমার কাছে সূচি আছে যে তোমাকে ভালোবাসে। প্রিন্স নিয়ে সাপোর্ট আছে, এমনকি ডুক অফ স্টেটও তোমার পাশে। তুমি ভবিষ্যৎ এম্পায়ার। আমার তোমাকে দেখে হিংসে হচ্ছে। আমি তো যাকে ভালোবাসতাম সেও আমাকে ধোকা দিয়েছে। সিংহেন বলে, আমি তোমার সাজা কমানোর ব্যবস্থা করব। কিন্তু শাওহান বলে, দেরি হয়ে গেছে। আসলে ও নিজেই বিষ খেয়ে নিয়েছিল। আর সুকে বলে, পরের জন্মে আমরা ভালো মতো স্টার্ট করব। শাওহানও মারা যায়। সূচি এখানে আসলে সিংহেন ওকে ঘুরিয়ে দেয় যেন এসব কিছু সূচি না দেখে। এরপর হাওলিউ এক প্রকার জড়িবুটি এনে বলে, এটা বেইজিং শহর থেকে পাওয়া গেছে আর এতে ওই ছোঁয়াচে রোগ নির্মূল হচ্ছে। যা শুনে সূচি অনেক খুশি হয় যে অবশেষে এই ছোঁয়াচে রোগের ওষুধ পাওয়া গেল। অন্যদিকে শাওসুকে দাস খবর দেয় কনসোর্ট সু আর শাওহান মারা গেছে। এদিকে এম্পায়ারও দিন দিন অসুস্থ হয়ে যাচ্ছে। তাই সে বলতে থাকে পরদিন রাজসভায় সকল মন্ত্রীদের আসতে, কারণ সে সিংহাসন যুবরাজের হাতে তুলে দিতে চায়। যুবরাজ নিজের যোগ্যতা প্রমাণ করেছে, সে এই শহর বাঁচিয়েছে সেই ছোঁয়াচে রোগ থেকে। এসব কথাও দাস আড়ি পেতে শুনে ফেলে আর শাওসুকে বলে দেয়। শাওসু বলে ওঠে, আমি যুবরাজকে সিংহাসন পেতে দেব না, আমি হব এম্পায়ার। অন্যদিকে সূচি বাইরে কিছু শব্দ শুনতে পেয়ে যেতে চায়, কিন্তু সিংহেন বলে বাইরে কিছু হচ্ছে না, আর ওকে ঘরে নিয়ে যায়। দেখা যায় সূচিকে মারার জন্য লোক পাঠানো হয়েছে আর তাদের বিরুদ্ধে লিকুই আর হাওলিউ ফাইট করছে। তারা দুজনেই সকল সৈন্যদের হারিয়ে দেয়। সিংহেন সূচিকে গল্প বলতে বলতে ঘুম পাড়িয়ে দেয়।
এরপর ও লিকুই আর হাউলিওর সাথে কথা বলতে আসে। লিকুই বলতে থাকে ইম্পেরর এখন অসুস্থ, এখনই শাওসু তার নিজের আসল রূপ দেখাবে। সিংহেন বলে, হাউলিও তুমি কালই সুচিকে তার বাবার কাছে দিয়ে আসবে। সুচি ঠিক থাকলে আমার কোনো চিন্তা নেই, আমি শাওসুকে জিততে দেব না। এজন্য পরদিন হাউলিও সুচিকে কথা বলে। সুচি বলে, সত্যি বলো কি হয়েছে। তাই হাউলিও সব সত্যি কথা বলে দেয়। সুচি বলে, আমি যাব, কিন্তু বাবার কাছে নয়। ও হাউলিওকে কোনো একটা প্ল্যান বলে। এদিকে সিংহেন প্রাসাদে প্রবেশ করতে না করতেই শাওসু ওর দোষ খুঁজতে থাকে। ইম্পেরর তাকে থামিয়ে বলে, আমি যুবরাজকে সিংহাসন বুঝিয়ে দিতে চাই। তখন শাওসু বলে ওঠে, যুবরাজ এর জন্য যোগ্য নয়, তার বদলে যোগ্য কাউকে এর দায়িত্ব দেওয়া হোক। আমি ছোট থেকে রাজকুমার হিসেবে বড় হয়েছি, সকল বিষয়ে ট্রেনিং নিয়েছি, কিন্তু যুবরাজ লিউ রাজ্যে হোস্টেস হিসেবে ছিল, তাছাড়া সে সুস্থও নয়, তাই আমাকে সিংহাসনের দায়িত্ব দেওয়া হোক। ইম্পেরর অনেক রেগে যায়। তখন শাওসু বলে, অন্য মন্ত্রীরা এটাই চায়। ইম্পেরর সকলে মতামত চাইলে সবাই বলতে থাকে যুবরাজ সিংহাসনের যোগ্য নয়। এদিকে দেখা যায় সুচি হাউলিওর সাথে প্ল্যান করে প্রাসাদের সকল মন্ত্রীদের স্ত্রীদের ওয়ে গার্ডেনে নিমন্ত্রণ করেছে। তখন সেখানে অনেক সৈন্য প্রবেশ করে। তারা বলতে থাকে, প্রিন্সেস সুচি, আপনি কি আমাদের মারতে এখানে ডেকেছেন? সুচি বলে, ঠিক ধরেছেন, আপনাদের স্বামীরা যুবরাজকে সিংহাসন পেতে বাধা দিচ্ছে। সে যদি সিংহাসন না পায় তাহলে আপনারা এখানেই মরবেন। অন্যদিকে ইম্পেরর সকল মন্ত্রীদের উপরে রেগে যায়। সে বুঝে যায় যে সকল মন্ত্রীরা শাওসুর সাথে হাত মিলিয়েছে, কিন্তু শাওসু এখন ইম্পেররকে হুমকি দিচ্ছে যে বাইরে আমার সৈন্যরা দাঁড়িয়ে আছে, তারা যুবরাজকে আস্ত রাখবে না, তাই ভালোই ভালোই সিংহাসন আমাকে দিয়ে দিন। সিংহেন বলে, ও আচ্ছা, বাইরের সকল সৈন্যরা কি তোমার সৈন্য? শাওসু বলে, কি বলতে চাইছো তুমি? তখন এক সৈন্য এসে বলে, প্রিন্স নিং এর হাজার হাজার সৈন্য বাইরে আছে, তাদের কাছে শাওসুর সৈন্য কিছুই না। শাওসু বলে, এটা কি করে সম্ভব? প্রিন্স নিং এর সৈন্যরা তো বর্ডারে ছিল। তখন হাউলিও এসে সকল মন্ত্রীদের বলে, আপনাদের পরিবার এখন ওয়ে গার্ডেনে বন্দী আছে, যুবরাজের যদি কিছু হয় তাহলে তারা বাঁচবে না। এসব শুনে শাওসু হতবাক হয়ে যায় আর ভাবতে থাকে ইম্পেরর শাওসুকে বন্দী করে ফেলে। এরপর দেখা যায় ইম্পেরর সিংহেনকে সিংহাসন দিয়ে দিয়েছে, কিন্তু একটা কথাই বলে, তুমি শাওসুকে প্রাণে মেরো না। সিংহেন এই কথা রাখে আর শাওসুকে প্রাণে না মারলেও রাজকুমার পদ থেকে বহিষ্কার করে আর অন্য রাজ্যে চলে যেতে বলে। সুচি লিনকে এই কথা বলে দেয়, তাই লিন শাওসুর কাছে গিয়ে বলে, তুমি একা নও, আমিও তোমার পাশে আছি। তখন শাওসু বলতে থাকে, আমি একটা স্বপ্ন দেখেছি যেখানে আমি সুচিকে বিয়ে করেছি আর যুবরাজকে মেরে ফেলে নিজে যুবরাজ হয়েছি। প্রিন্স নিং সুচির জন্য তার সকল সৈন্য আমাকে দিয়ে দিয়েছে, তখন আমি তোমাকে বিয়ে করে নিয়েছি আর সুচিকে বিষ দিয়ে মেরে ফেলেছি। এসবে কনসোর্ট সু আমাকে সাহায্য করেছে। প্রিন্স নিং তার মেয়েকে নিতে আসে, কিন্তু তার সৈন্যদের হাতেই মারা যায়, কারণ সে নিজে আমাকে সকল সৈন্য দিয়ে দিয়েছিল। আমি শাওহানকে মেরে ফেলেছি কারণ ও আমার বিরুদ্ধে ছিল। তুমি আর আমি অনেক খুশি ছিলাম, কত সুন্দর স্বপ্ন ছিল না? এটাই আমার লাইফ হতে পারত, কিন্তু হয়নি তোমার জন্য। তোমার কথা না ভেবে আমি সুচিকে বিয়ে করে নিলেই আর এসব হতো না। লিন তাকে শেষবারের মতো জড়িয়ে ধরতে বলে। শাওসু তাকে জড়িয়ে ধরলে লিন কান্না করে দেয় আর শাওসুকে চাকু আঘাত করে দেয়। ও নিজেও বিষ খেয়েছে আর এভাবেই ওরা মারা যায়। এইটা কিছু হইল কত? যাই হোক, এরপর আমরা সিংহেন আর সুচিকে সুচির পরিবারের সাথে ডিনার করতে দেখি, যেখানে সিংহেন সুচির জন্য ধনেপাতা বেছে দিচ্ছিল। প্রিন্স নিং বলে, আপনার অনেক কাজ আছে, এই সামান্য কাজের জন্য আপনি টাইম পান? সিংহেন বলে, সুচির যে কোনো কাজ আমার জন্য সামান্য নয়। যা শুনে সবাই খুশি হয়ে যায় যে সেই লেভেলের একটা জামাই বাবা জীবন পেয়েছি। এরপর ওরা বাইরে চলে আসে আর তারা দেখতে থাকে। আজ ওরা পৃথিবীতেই নিজেদের তারা পেয়ে গেছে। আর এখানেই এই ড্রামাটি শেষ হয়ে যায়। তোমাদের এই ড্রামাটি কেমন লেগেছে তা অবশ্যই বলে দিও। প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। বাই।